সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। এই তিনটি বিষয় নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা মৌলের প্রতীকটি জেনে নেব। প্রতীক মানে কিছু দ্বারা প্রকাশ করা বোঝায়। প্রতীক হচ্ছে যে আপনি কি দ্বারা প্রকাশ করবেন সেই ধরনের একটা কথাকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলের ইংরেজি বা ল্যাটিন। তাহলে খেয়াল করুন এখানে যে ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি মৌলের প্রতীক। প্রতীক সমূহ সাধারণত কোন কোন ভাষার হতে পারে? প্রতীকগুলো সাধারণত ল্যাটিন, ইংরেজি, দু একটি ক্ষেত্রে অন্যান্য ভাষা থেকেও আসতে পারে। মূলত ল্যাটিন বা ইংরেজি হতে পারে, আর ব্যতিক্রম দু একটি অন্য ভাষা থেকে এসে থাকে। যেমন বোরন ও জিরকোনিয়াম, এই দুটি মৌল এসেছে কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। মনে রাখবেন এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু ব্যতিক্রম আরবি ভাষা থেকে এসেছে, এই জন্য বোরন এবং জিরকোনিয়াম এই দুটির নাম কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোন ভাষা থেকে এসেছে। যখন এক অক্ষর বিশিষ্ট বর্ণ হয় তখন বড় হাতের অক্ষরে লিখতে হবে। যেমন অক্সিজেনের প্রতীক, যদি অক্সিজেনের প্রতীক বলে শুধু অ বড় হাতের অক্ষর দিয়ে দিবেন। আর হাইড্রোজেনের প্রতীক বললে হাইড্রোজেনের প্রথম অক্ষর আসে কি এইচ বড় হাতের অক্ষর, আর সালফার বড় হাতের এস দিয়ে দিবেন। আর যদি দুই অক্ষর বিশিষ্ট হয়, দুটি অক্ষর লিখতে হয়, তখন প্রথম অক্ষরটি হবে বড় হাতের আর দ্বিতীয় অক্ষরটি হবে ছোট হাতের। খেয়াল করুন এখানে বলা হয়েছে ক্লোরিন, যেমন প্রথম অক্ষরটি বড় হাতের, পরের এল ছোট হাতের। সোডিয়াম, এটি একটি ল্যাটিন নাম, Na দ্বারা প্রকাশ। নেট্রিয়াম যেটি ল্যাটিন নাম থেকে এসেছে, সোডিয়াম Na দ্বারা প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা এখন দেখে নেব যে ল্যাটিন ভাষা থেকে নামকৃত কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল সম্পর্কে জেনে নেব। আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি যে ল্যাটিন ভাষা থেকে যে মৌলগুলো এসেছে তাদের নাম, ল্যাটিন নাম কি এবং তাদের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করুন সোডিয়াম, যার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, প্রতীক হচ্ছে Na। পটাশিয়াম, যার ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, যাকে প্রকাশ করা হয় প্রতীক দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় কে দ্বারা। আয়রন, যার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, প্রতীক হচ্ছে Fe। কপার, কিউপ্রাম, যার প্রতীক হচ্ছে Cu। সিলভার, যার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, প্রতীক হচ্ছে Ag। গোল্ড, যার ল্যাটিন নাম হচ্ছে অরাম, প্রতীক হচ্ছে Au। এই চারটি কিন্তু আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে। মনে রাখবেন সিমিলার কিন্তু পরীক্ষাতে খুব কম হয়, যেগুলো ব্যতিক্রম সেখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তাই জন্য এই ল্যাটিন নামগুলো আপনাদের একটু শিখে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা কি। চলুন দেখে নেই যে পারমাণবিক সংখ্যা কি। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াস, আমরা পরমাণু নিউক্লিয়াস পড়ে এসেছি, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে, খেয়াল করুন আমরা কিন্তু প্রোটন সংখ্যা সম্পর্কে পড়ে এসেছি, প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কিন্তু একই। আর এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে যে বর্ণটি দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়। যদি বলে পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে, হয়ে যাবে বিজ্ঞানী মোসলে। তাহলে পারমাণবিক সংখ্যার আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী মোসলে। এখন দেখুন যে হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? দুইটি প্রোটন থাকে। তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হবে 2, কারণ প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে দুইটি প্রোটন থাকে, তাহলে তার পারমাণবিক সংখ্যা অবশ্যই কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন হয়? কারণ যে আমরা যে স্থায়ী মূল কণিকাগুলো পড়ে এসেছি, আমরা সেখানে দেখে এসেছি যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। খেয়াল করুন আমরা যদি এখানে একটু প্রকাশ করি, ইলেকট্রন ছিল ঋণাত্মক চার্জ যুক্ত আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে কিন্তু তাদের চার্জ বিপরীত কিন্তু মান কিন্তু একই ছিল, এই কারণে পরমাণুর কেন্দ্র চার্জ নিরপেক্ষ হয়। এই দুটি মান একই কিন্তু চার্জ পরস্পরের বিপরীত থাকার কারণে পরমাণুর কেন্দ্র চার্জ নিরপেক্ষ হয়। এখানে যেটি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে, আর তাদের চার্জ পরস্পরের বিপরীত হওয়ার কারণে কেন্দ্রটি হয় চার্জ নিরপেক্ষ। আশা করি কেন চার্জ নিরপেক্ষ হয় আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। ভর সংখ্যা কি? কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন
ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়? পরমাণুর ভর সংখ্যা বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলই ভর সংখ্যা। তাহলে কি আমরা এটি লিখতে পারি না যে ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা? অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা জানা থাকলে আপনি ভর সংখ্যা নির্ণয় করতে পারেন। অথবা আপনার যদি ভর সংখ্যা দেওয়া থাকে, নিউট্রন সংখ্যা দেওয়া থাকে, আপনি প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারেন। যে কোনো দুটি মান দেওয়া থাকলে আপনি একটির মান সমাধান করে বের করে ফেলতে পারবেন। আর এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, এই জন্য এই সূত্রটি আপনাকে চোখের মধ্যে আটকে ফেলতে হবে। চলুন আমরা দেখে নেই যে ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় বড় হাতের এ দ্বারা। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে সোডিয়ামের পরমাণুতে 11টি প্রোটন আর 12টি নিউট্রন আছে। তাহলে তার ভর সংখ্যা কত হবে? দুটিকে আপনি যোগ করে দেন, 11 আর 12 যে যোগ করলে আমরা ভর সংখ্যা পেয়ে যাব 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত? ওই সূত্রের মধ্যে মান বসিয়ে দিলে আপনি পেয়ে যাবেন সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। এখন এটি বলতে আপনি কি বোঝানো হয়? খেয়াল করুন, উপরে দেওয়া হচ্ছে 35 আর নিচে হচ্ছে 17। তাহলে আমরা জানি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তো নিচে, আমরা পরবর্তীতে আলোচনা করব। এটি একটি চিত্রের মধ্য দিয়ে আমরা আপনাদের বুঝিয়ে দিব। এখন আপাতত আমরা এটি দেখে নিচ্ছি। এই যে 17, এটি হচ্ছে আপনার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর 35 যেটি দেওয়া আছে, এই 35 হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা এখানে ভর সংখ্যা হচ্ছে 35 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, আর বিয়োগ করলে আমরা পেয়ে যাব তার যে নিউট্রন সংখ্যা আছে। নিউট্রন সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নেব যে একটি মৌলের কোথায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর কোথায় ভর সংখ্যা থাকে। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, যেখানে সোডিয়াম মৌলটি দেওয়া আছে, নিচে দেওয়া আছে 11 আর উপরে দেওয়া আছে 23। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? যে 11 নিচে দেওয়া আছে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, ক্যাপিটাল জেড দ্বারা। আর উপরে যেটি 23 দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভর সংখ্যা, যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দ্বারা। তাহলে যে কোনো মৌলকে যদি এখন এইভাবে প্রকাশ করা হয়, আপনি সহজেই কি করতে পারবেন? সহজেই ওই মৌলের প্রোটন সংখ্যা কোনটি বা ভর সংখ্যা কোনটি বুঝতে পারবেন। আবার এখান থেকে আপনি চাইলে নিউট্রন সংখ্যা বের করে ফেলতে পারবেন। 23 থেকে 11 বিয়োগ করলে যত থাকে সেটি হচ্ছে তার নিউট্রন সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশাবাদী আপনারা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সম্পর্কিত যে আলোচনাটি করা হলো এটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।